আচ্ছা, আরেকজন মনে হয় কিছু বলতে চেয়েছিল কেউ, আমি ঠিক ভুলে গেলাম। হ্যাঁ, কিছু বলতে চেয়েছিলে, বলো তো। স্যার আমি বলতে চেয়েছিলাম, হ্যাঁ বলো, কি বলতে চেয়েছিলে? স্যার আমি যখন কলেজে গিয়ে টেস্টিমোনিয়াল আনি তখন একজন আমাকে বলেছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে চাকরির সময় এমন প্রশ্ন করবে যা আমরা কোনোদিনও জানি না বা দেখিনি সে শুনিনি কি ওই এরকম কিছু। সে কি ওই ভাইভাতে গেছিল সেই স্যার নাকি? উনি মনে হয় স্যার নয়, এই যে কলেজে কম্পিউটারের ওই কাজ গল্প করে শুনেছে, গল্প শুনে এরকম। গল্প মারতেছে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে কি প্রশ্ন করবে? মানে ইয়া থেকে, মহাস্বর্গ থেকে আনবে কোনো প্রশ্ন? অদ্ভুত কথা বলে, হ্যাঁ। আর পাবলিকে যারা পড়াশোনা করছে তাদের সার্টিফিকেট হাতে নিলেই নাকি চাকরি হয়ে যাবে। হ্যাঁ, ওই তো বললাম যে পাবলিকে সবাই সাকসেসফুল, তো আমরা তো দেখতেছি, সবই তো দেখতেছি, আমি তো দেখতেছি, বললাম কোচিং করেছিলাম বগুড়াতে, 6-7 স্টুডেন্ট সবাই, পাবলিক থেকে শুরু করে সবই তো ছিল। সেখানে আমরা 5 জন পেয়েছিলাম পুরো অতজনের ভিতরে, ওই ওই ব্যাচটা যারা আমরা কোচিং করেছিলাম। ওইসব ধারণা থেকে উঠে আসো, ওগুলো আন্দাজে যারা বোঝে না তারা এইসব কথাবার্তা বলে, ওদের ধারণা কম। হ্যাঁ, ওরা বুঝেই না কিছু, আন্দাজে কথা বলে। পাবলিক মানে ন্যাশনালিজে বললাম, আর কি আসবে প্রশ্ন করবে, যে আমার দাদার নাম মানে কি, দাদার দাদার নাম কি জিজ্ঞাসা করবে, তাই না? তাই তো। স্যার, বলো। স্যার বিসিএস এর শিক্ষা ক্যাডারের ব্যাপারে যদি একটু বলতেন। শিক্ষা ক্যাডার মানে হচ্ছে যারা বিভিন্ন কলেজে, সরকারি কলেজে চাকরি করবে, তারা হচ্ছে শিক্ষা ক্যাডারে। ঠিক আছে তো, তুমি যখন বিসিএস দিবা তখন তুমি চয়েস দিবা তুমি কোথায় কি করবা। ঠিক আছে তো, সেই হিসাবে তোমার সিরিয়াল, যেমন বিশ্ববিদ্যালয়ে যেমন ভর্তি সিরিয়াল অনুসারে পাও, এরকম তোমার হবে। হ্যাঁ, শিক্ষা ক্যাডার মানে হচ্ছে যারা ও আচ্ছা বিসিএস স্যার। এর শিক্ষা ক্যাডার চয়েস দেয়, এবং যারা বিভিন্ন সরকারি কলেজে চাকরি করে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে। এগুলো সম্পর্কে জি আরো স্যার। জানবা, এখন ওগুলো নিয়ে ইয়ে করার দরকার নেই, ওগুলো সম্পর্কে জানবা। আর একটা কথা বললামই তো, আমি তো ভিতর থেকে বলতেছি, আমি তোমাকে শুনে শুনে বলছি না, ঠিক আছে তো। অধিকাংশ লোক শুনে শুনে বলে, আমি তোমাকে সরাসরি বলতেছি। আমি সরকারি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি ন্যাশনাল ইউনিভার্সিটির টিচার, এবং অন্যান্য সবার সাথে আছি। অতএব এরকম কিছু আমার কখনো মনে হয়নি যে যেগুলো তোমরা বলো, বা আমাকেও যেগুলো বলা হয়েছে এই পর্যন্ত, আমাকেও যেগুলো বলা হয়েছে, এগুলো কখনো আমার কাছে মনে হয়নি। ঠিক আছে, পড়াশোনা করো, নিজের যোগ্যতা তৈরি করো, এমনি ভালো করবা। স্যার, তোমার কথাগুলো ক্লিয়ার হচ্ছে না, টিনা আচ্ছা আক্তার, তোমার কথাগুলো ক্লিয়ার স্যার, হয়নি। আমি পড়ার দিকে এগিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আমরা পড়ার দিকে এগিয়ে যাই। হ্যাঁ, টিনা কিছু বলতে স্যার, চাচ্ছিলে, হ্যাঁ বলো। স্যার আমাদের পরীক্ষাটা যেটা নিয়েছিলেন রেজাল্টটা তো দেননি ওটা। ওই পরীক্ষাটা আমি আরেকবার নিব, তখন দেখব যে আগের আর এখনকার মধ্যে আচ্ছা, পার্থক্য কি। কথা জি বুঝতে স্যার। পারছো? হুম, যে তোমার জি স্যার। ডেভেলপমেন্টটা কিছু হয়েছে কিনা, তোমার খাতা তুমি নিজেই দেখবা পরে। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, কারণ ওই সময় তুমি যা জানোনি, এখন মোটামুটি আমরা ক্লাস পর্যন্ত আসার কারণে কি ক্লিয়ার হয়েছে কিছু, বলো। সেন্টেন্স জি স্যার, স্ট্রাকচার, টেন্স, সেন্টেন্সে ভয়েস, মোটামুটি। হ্যাঁ, একটা স্ট্রাকচার, ফ্রেজ, ক্লজ, এগুলো বুঝতে শিখেছো কিনা, যদি শিখো তখন তোমার ওই জিনিসটা এখন তোমাকে বোঝালে তুমি আরো বুঝবা। তাছাড়া যদি আমি খাতা দেখো তোমাকে ভুল ধরাই দিই, তুমি ভুল বুঝবা না যে কিসের জন্য ভুল হয়েছে। ঠিক আছে। হ্যাঁ, প্রত্যেকবারই আমি ওটা এরকম করি। এরপর আমি ওই জিনিসটাকে আবার আরেকবার একটু নিব, যে তোমরা আসলে টেন্স, ভয়েস বা এই জাতীয় জিনিসগুলো, ওর সাথে আরো কিছু অ্যাড করবো ক্লাসটা শেষ করার পর, তারপরে নিয়ে তারপরে দেখাবো যে তোমরা আসলে বুঝছো কিনা। ঠিক আছে। ওকে। জি স্যার। তো ঠিক আছে, আজকে আমরা গত ক্লাস পর্যন্ত মনে হয় আমরা ক্লাস শেষ করেছি নাকি, ক্লাস শেষ করেছি। আমি কিন্তু এই কয়টা গ্রামাটিক্যাল আইটেম খুব ভালো করে পড়তে বলেছি তোমাদেরকে। কেউ যদি এলোমেলো করে পড়ো তাহলে কিন্তু তোমার অবস্থা তুমি নিজে বুঝবা যে কি ক্ষতিটা হয়ে যাবে। হ্যাঁ, কারণ এই এই 4টা থেকে 5টা জিনিস তোমার রাইটিংয়ের জন্য খুবই ভুল হয় যদি কেউ এই বেসিক জায়গাটাকে ক্লিয়ার না করে। এখনও সেকেন্ড ইয়ারে আমি খাতা দেখতেছিলাম, অনেকে হচ্ছে এগুলো কোনোদিন জানেই না, যারা নতুন যুক্ত হয়। কারণ কিন্তু যারা আমার প্রথম থেকে পড়ে তাদের স্টুডেন্ট এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, একদম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত থাকলে এগুলো ক্লিয়ার হয়ে যায় আর কি, যেহেতু ওগুলো আমি বুঝাই, পড়তে গিয়েও আমি এগুলো ধরাই দিই, তাদের তাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। কিন্তু একটা পার্থক্য আমি তাদেরকে দেখি যারা মাঝে যুক্ত হয় বা পরে যুক্ত হয়। হ্যাঁ, তাদের সাথে কিন্তু একটা কম্প্যারিজনে আসলেই বোঝা যায় যে এখন ওই জিনিসগুলো তারা বোঝে না।
অনেকের কাছে মূলত স্যার এই 1 মাস শুধু হুদাই এই গ্রামারগুলো নিয়ে আলোচনা করলো, কিন্তু এগুলোর উপকারিতা তোমরা বুঝবা যেহেতু তোমাকে আমার তৈরি করে নিতে হবে। ওকে, তাহলে আমরা এর আগে একটা স্টোরি শেষ করেছি, দ্য লাঞ্চন। লাঞ্চনের শিটগুলো আমি মনে দিয়েছিলাম নাকি? হুম, জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। মোটামুটি যেহেতু আমরা ক্লাস পর্যন্ত আলোচনা হয়ে গেছে, আমরা একটা টেক্সট শেষ করার পর এরপর থেকে আমি প্রশ্নগুলো দিয়ে দেবো একবারে, বুঝতে পেরেছো? প্রশ্নগুলো যেহেতু পড়তে গেলে ক্লজ ফ্রেজগুলো লাগবে। সামারি অ্যান্ড ক্রিটিক্যাল অ্যানালাইসিস বা থিমেটিক অ্যানালাইসিস, এটা কি সবাই একটু পড়েছিলাম লাঞ্চনের? বলো। জি স্যার। জি স্যার। এগুলো একটু পড়ে নিবা কিন্তু, হ্যাঁ? গাইডে তো আছেই, তারপর আমি বলি বারবার এটা এর সাথে আমি দেখি অনেকে ইয়া করতেছো। এরপর আমি যেহেতু গিফট অফ দ্য মেজার শিটটাও আমি দিয়ে দিব আজকে, এখান থেকে পড়ে নিবা। তারপর থেকে যখন সেকেন্ড টাইম আমি ঘুরে আসবো তখন আমরা মোটামুটি প্রশ্ন। আচ্ছা, তোমরা কি রাইটিং স্কিলসের বইটা পেয়েছো হাতে? স্যার একটা বাজারে আসছে। রাইটিং স্কিলসটা মনে হয় আসছে, আমার কাছে তো একটা কপি পাঠাইছিল, আমি পাইছি। জি স্যার, রাইটিং স্কিল আসছে কিন্তু কেনা হয়নি এখনো। রাইটিং স্কিলসটা আসছে, সমস্যা নেই। আমরা মোটামুটি যেহেতু আছি এখনো পড়ার ভিতরেই, টেনশন নেওয়ার কিছু নেই। তো আমরা গিফট অফ দ্য মেজাই এটা শুরু করব। গিফট অফ দ্য মেজাই আমরা দেখি যাই, টেক্সটটা নিয়ে আসি। আর প্রত্যেকটা টেক্সট পড়িয়ে দেওয়ার পরই তোমরা আবারও পড়বা, ঠিক আছে তো? যতটুকু পারা যায় পড়ে ফেলবা। স্যার আপনি পড়ায় দেওয়ার পরে নিজে একা একা যখন পড়তে যাচ্ছে তখন মানে ওয়ার্ড মিনিং গুলা না থাকার কারণে একটা পেজ পড়তে অনেক টাইম লাগতেছে। টাইম তো লাগবে, যে আমি অনেক আগে টাইম। বললাম না, প্রচুর টাইম লাগবে, প্রচুর টাইম দিতে হবে। কারণ এই ওয়ার্ড তো আর আমি একবারে বলার সাথে তো তোমার তো মুখস্থ হবে না, বলো হবে? না স্যার, মুখস্থ তো আর আমি যখন একবারে একটা হবে না। বলতেছি হয়তো কিছু ওয়ার্ডের বিষয় বলে দিচ্ছি, কিছু ওয়ার্ড হয়তো বলছি না, আমি জানি না সেই ওয়ার্ড তোমার মিনিং জানা আছে কি না আছে, সেটা তো আমি জানি না। এই সব কিছু মিলে দেখা যাচ্ছে এরকম একটা সমস্যা হয়ে যায়। হ্যাঁ, অতএব এই জন্য আর কিছু জিনিস তো আমি পড়াই দিচ্ছি না, যেমন হচ্ছে তোমার ক্রিটিক্যাল অ্যানালাইসিস বা হচ্ছে থিমেটিক অ্যানালাইসিস, এগুলো তো আমরা টেক্সট পড়ার সাথে সাথে যখন ওগুলো পড়বা তখন দেখবো যেগুলো তুমি বোঝাচ্ছ। ওয়ার্ড মিনিংটা বললাম তো, মেইন প্রবলেম হবে ওয়ার্ড মিনিং। আর এই ওয়ার্ড মিনিং তুমি আগামী 3 মাসের মধ্যে কভার করতে পারবা যদি প্রচুর পড়াশোনা করো, প্রচুর সময় দিয়ে পড়ো। আর যদি কেউ মনে করো বাদ দিয়ে পড়তেছো সময় নষ্ট না করার ভয়ে, যে আমি ডিকশনারি দেখতে গেলাম সময় নষ্ট হবে, পড়বো না, জানা দরকার নাই, তাহলে তুমি আজীবনই তোমার এই সমস্যাগুলো থেকেই যাবে। আর তুমি আগাতে পারবা না, হ্যাঁ আগাতে পারবা না। অতএব ওয়ার্ড মিনিং জানতে হবে, ডিকশনারি ঘাটতে হবে, এটাকে সময় নষ্ট করা যাবে না, মানে কি সময় নষ্ট মনে করা যাবে না আর কি। আচ্ছা, গিফট অফ দ্য মেজাই কি, আমরা সেটা আগে টেক্সটটা শেষ করে আলোচনায় আসবো যে মেজাই বলতে কি বোঝায়। হ্যাঁ, আমরা টেক্সটটা পড়তে পড়তেই মাথায় নিতে পারবো যে এর পিছনে ব্যাকগ্রাউন্ডের ইতিহাসগুলো কী কী। এবং অলরেডি আমি এগুলোর যে ব্যাকগ্রাউন্ড ইয়াগুলো করেছি ওদের একটু দেখাই। এখানে একটু এই বিষয়গুলো তোমাদের হাতে আমি দিয়ে দিব, তোমরা একটু পড়ে নিবা। সরি, এখানে কেন নিয়ে আসলাম আমি, এখানেই তো আছে। এই দেখো, এখানে যে টার্মগুলো ইউজ হবে সেগুলো আমি এখানে দিয়েছি। প্রথমত ক্রিসমাস কি জিনিস, তারপর তো এখানে আমি একটু বাংলাও অ্যাড করেছি, মেজাই অফ দ্য ইস্ট। হ্যাঁ, মেজাই বলতে কাদেরকে বোঝানো হয়। তারপর হচ্ছে এখানে তোমার কিং সলোমনের কথা আসবে, তারপরে হচ্ছে কুইন অফ সেবার কথা কিছুটা আসবে, তারপর হচ্ছে সিম্বলিজম বলতে কি বোঝায়, একটা টার্ম আমরা বুঝবো, ঠিক আছে তো? এই টার্মগুলোকে আমরা একটু খেয়াল রাখবো, কিছু রিলেটেড টার্ম থাকবে যেগুলো লাঞ্চনের সাথেও কিছু রিলেটেড টার্ম আমি আজকে দিয়ে দিব। আর যেহেতু তোমাদের একটু বুঝতে অসুবিধাই হচ্ছে, আগে বোঝাটা একটু দরকার, তোমাদের এই ইংলিশ ভার্সনের সাথে সাথে ওটার একটু বাংলা ভার্সনও দিয়ে দিব। ইংলিশ ভার্সনটা পড়বা, যদি ওখান থেকে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তখন তোমরা এখানে সাহায্য নিবা, সরাসরি বাংলার উপরে কিন্তু ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, ঠিক আছে? সরাসরি বাংলার উপরে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। যতটুকু পারবা এখানকার প্রত্যেকটা ওয়ার্ড মিনিং ঘেটে দেখার চেষ্টা করবা, এবং এই ওয়ার্ড মিনিংটা কী, হয়তো যার কাছে ডিকশনারি ঘাটতে হবে, যখন আমি এটা দিয়ে দিব তোমার এটা পারার কারণে হয়তো তুমি এগুলো তখন আইডিয়া করতে পারবা যে এটা আসলে মিনিংটা কী বা এটা মিনিংটা কী। এই জন্য আমি দিয়েছি যাতে তোমাদের ওয়ার্ড মিনিংয়ের জন্য ডিকশনারির দিকে একটু বেশি ফোকাস দিতে না হয়, এখানে যেহেতু ওয়ার্ড মিনিংগুলো তুমি পেয়ে যাবা। আর কনটেক্সচুয়াল মিনিংটা জানা খুব জরুরি, কারণ অনেক সময় ডিকশনারিতে যে মিনিংগুলো থাকে সেই মিনিংগুলো দেখা যাচ্ছে অনেক সময় আমার এই কনটেক্সটের সাথে মিলে না, তখন আমাকে কনটেক্সচুয়াল মিনিংগুলো আনতে হয়। হ্যাঁ, এই জন্য
ওখানে আমি দিয়ে দিয়েছি, তোমরা ওটার হেল্প নিতে পারবা, মনে থাকবে। তবে পুরোপুরি বাংলার উপরে ফোকাস করা যাবে না। বাংলা দিয়ে যদি পড়ো তাহলে তুমি বাংলা ওয়ার্ড শিখবা, ইংলিশ ওয়ার্ড কিন্তু মাথায় আসবে না, মনে থাকবে। ওটা আমি হেল্পের জন্য জি দিয়েছি, একটু হেল্প নিবা মাত্র। ওখানে কোনোভাবেই পুরোটা পড়ে তুমি আগে পুরো ইংলিশটা পড়বা, দিয়ে তারপরে ওটা পড়ে বোঝার চেষ্টা করবে যে আমি যা বুঝলাম তা আসলে আমার লেখার সাথে আমি দেখি মিলল কিনা। নিজের আন্ডারস্ট্যান্ডিংটাকে একটু বুঝে নেওয়ার জন্য বা মেপে নেওয়ার জন্য ওইটা তখন একটু পড়ে নিবা। কিন্তু প্রথম অবস্থায় কখনোই বাংলা পড়বা না, কিন্তু আমি বারবার বলছি আবারও, ঠিক আছে? কি আমার কথা বোঝা গেল? জি স্যার। জি স্যার। জি স্যার। তো আমি এটা দিয়ে দিব, তোমরা এগুলো আগে পড়ে নিবা। ওগুলো যেহেতু তোমরা নিজেরাই পড়তে পারবে, এই জন্য আমার দরকার নেই। এখানে আমি তো আলোচনা করবো কিছু কিছু। দেখো, আমি যদি 1 ঘন্টা পড়াই, তোমাদেরকে কমপক্ষে 5-6 ঘন্টা বাসায় পড়তে হবে এবং সেগুলোকে ক্লিয়ার করো। আমি যেহেতু একবার পড়াবো, তোমাকে এটা 5 বার করতে হবে। একবার পড়িয়েছি মানে তোমার কাছে শেষ হয়ে গেল, এরকমটা মনে করা যাবে না, তাহলে তুমি পিছিয়ে যাবা। জি স্যার, এমনটাই হচ্ছে। আপনার একটা করে শীটের একটা পেজ পড়তে কখনো কখনো 40 মিনিট 1 ঘন্টা লাগতেছে সেটা একটা তো পেজই লাগবেই কমপ্লিট। বাবা, আরো সময় লাগতে পারে। আমি তো বললাম যে আরো সময় লাগতে পারে। হ্যাঁ, যে ডিকশনারি ঘাটা, সেই ওয়ার্ডগুলো খুঁজে বার করা, আবার করা, আমার নিজেরই লাগছে, এটা তো লাগবেই, কারণ তোমার তো জানা নাই বলে তুমি তো এগুলো পড়তেছো, তাই না? জানলে তো হয়ে যেত। ওকে, তো আমরা দেখি গল্পটা এভাবে শুরু করি। স্যার হ্যাঁ, বলো। স্যার আমি যখন আসলে টেক্সট পড়ছি তখন যে ওয়ার্ড মিনিং গুলো আমি জানি না সেইগুলো টেক্সটের উপরে লিখে রাখছি, হুম হুম এবং তো পরে যখন আমি সেগুলো আবার রিভিশন দিচ্ছি তো দেখা যাচ্ছে যে যে অজানা ওয়ার্ড মিনিং গুলো প্রায় জানা হয়ে যাচ্ছে, তবে কিছু কিছু ওয়ার্ড মিনিং গুলো আবারও অজানা থেকে এই যাচ্ছে। তো থাকবেই, তুমি বললাম তো প্র্যাকটিসে আনো, প্র্যাকটিসে স্যার আনো। তোমার যদি হঠাৎ করে হয়ে যেত তাহলে এত পরিশ্রম করতে হতো না। সবাই ইংলিশ কেন এত ভয় পায়, বলো? স্যার আমি আবার ভাবছিলাম যে আমি কি আলাদা খাতা বানিয়ে সেখানে ওয়ার্ড মিনিং গুলো আলাদাভাবে লিখে সেভাবে পড়বো কিনা। আচ্ছা, তাহলে তোমার কোনটা উপকার হবে বলো? তুমি যদি ডায়েরিতে লিখে রেখে পড়ো আর তুমি বই পড়তে পড়তে শিখতেছো, কোনটা বেশি অ্যাক্টিভ হবে, কোনটা কাজে লাগবে? বই স্যার পড়তে বই পড়তে বই হ্যাঁ, পড়তে বই পড়তে পড়তে শেখাটা। তোমাকে আলাদা করে ওয়ার্ড মুখস্থ করার কি আছে? ওয়ার্ড কি মুখস্থ করে থাকে নাকি? তোমার কনটেক্সটের সাথে ওয়ার্ড পড়তে হবে। পড়তে পড়তে ওয়ার্ড তোমার জানা হয়ে যাবে। ওগুলোর কোনো সিস্টেম না তো, ওটার সময় বাড়তি সময় নষ্ট। ওই তুমি মুখস্থ করার থেকে আরো 10 লাইন তুমি পড়ে ফেলতে পারবা, বলো, আরো 2-4টা পেজ পড়ে ফেলতে পারবা, মনে থাকবে? জি স্যার, বুঝছো? আমিও বইয়ের মধ্যে লিখে রাখি সবগুলা। হুম, বইয়ের ওখানে লিখে রাখবা ওইটুকুই, আর বেশি কিছু না। আবার পড়তে থাকবা, আবার ডিকশনারি দরকার। আবার এমন না যে অনেকে বলে যে ডায়েরিতে লিখে রাখবা, প্রয়োজন হলে আবার খুঁজে বার করবা। তোমার ডিকশনারিতে ওয়াজ করতে বেশি ভালো, ইজি হবে, না ওই ডায়েরিতে খুঁজতে ইজি হবে, কোনটা বলো? তুমি ডায়েরিতে অনেক ওয়ার্ড ডিকশনারি। লিখে রাখছো, ডায়েরিতে এখন 50 পেজ হয়ে গেছে। তুমি কি ওই সিরিয়াল অনুসারে লিখছো ওয়ার্ড মিনিং? তোমার ডায়েরিতে খুঁজতে বেশি দেরি হবে না ডিকশনারি খুঁজতে বেশি দেরি হবে, কোনটা? ডিকশনারি। ডায়েরি খুঁজতে বেশি দেরি হবে। হ্যাঁ, ডায়েরিতে খুঁজতে বেশি দেরি হবে। কোথায় ওয়ার্ডটা আছে? তো তো তুমি তাহলে অ্যালফাবেটিকলি সিরিয়ালে লেখনি, লিখছো? যখন যেটা আসে তখন তুমি সেটা লিখছো। তুমি এখন কোথায় খুঁজে পাবা? আর ডিকশনারিতে তোমার অ্যালফাবেটিকলি আছে, শর্ট তুমি খুঁজে পাবা। অতএব ওই সব উল্টাপাল্টা ধারণা, ওগুলোর কোনো মানে হয় না। আর এখন যে আর আছে কি মোবাইল ভার্সন, এ তো ওয়ার্ড টিপলেই তোমার সামনে চলে আসছে। তো ডায়েরি খুঁজতে গেলে যে সময় লাগবে, ওই লেটারটা টিপলে, 2-1টা লেটার টিপলে তোমার ওয়ার্ড সামনে চলে আসতেছে। অত দরকার আছে কঠিন করা? পড়তে থাকো, বেশি বেশি করে পড়ো, এমনি ঠিক হয়ে যাবে। আমি তো পড়াচ্ছি, হ্যাঁ, বললাম তো, সেই স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রায় 10 বছর তো এখানে হয়ে গেল, আর ওদেরকে স্টুডেন্ট লাইফে পড়ানোর অভ্যাস আছে। অতএব ব্যাপারগুলো এরকমই, যে জাস্ট পড়াশোনা করে তাতেই তার কাছে ইজি হয়ে যায়, আর কোনো টেকনিক্যাল কোনো কিছু যাওয়ার প্রশ্নই আসে না। জাস্ট তুমি পড়তে থাকো, আমার কথা একটাই, পড়তে থাকো আর পড়তে থাকো। ওয়ার্ড মনে থাকবে কি না থাকবে সেটা মনের ব্যাপার, তোমাকে নিয়ে চাপ নেওয়ার কোনো দরকারই নাই যে আমার মনে থাকতেছে না। তুমি পড়তে থাকো, নতুন ওয়ার্ড আসবে, আবার ডিকশনারি দেখো, আবার পড়তে থাকো। সেই ওয়ার্ড ভুলে যাবো না মনে থাকবে সেটা নিয়েও ভাবার দরকার নেই। তোমার প্রয়োজন হয়েছে তুমি দেখে নিলা, সেন্টেন্স মিনিং জানলা, আবার পড়তে থাকো, ঠিক আছে? এইভাবে পড়তে থাকো, কোনো চাপ নেওয়ার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা, সময়টা আমরা আজকে একটু 11:30 পর্যন্ত করবো, হ্যাঁ, যেহেতু আমরা সময়টা একটু করে ফেললাম, অন্য কথায় আসলো। দেখো, $1.87, $1.87, এটা কি একটা সেন্টেন্স না ফ্রেজ, বলো তো? স্যার একটা ফ্রেজ। ফ্রেজ, তাই না? $1, এটা একটা নাউন ফ্রেজ, কোনো সেন্টেন্স নাই। দেখো, তাহলে টোটাল $1 আর কত?
87 সেন্ট, সেন্ট মানে পয়সার মতো মনে করো, আমাদের যেমন টাকা আর পয়সা থাকে না ওইরকম, ঠিক আছে তো? তাহলে 1 টাকা আর 87 পয়সা, এই তো, মানে সেন্ট যেহেতু বলছে ডলার হিসাবে, দ্যাট ওয়াজ অল, এই হলো মোট টাকা। তাহলে 1 টাকা 87 পয়সা, $1.87। এইটা একটু মনে রাখবা, নাম ইয়াটা, অ্যামাউন্টটা, দ্যাট ওয়াজ অল। And 60 cents of it was in pennies. তাহলে 87 সেন্টসের মধ্যে 60 সেন্টস আছে, তাও আবার প্রচুর পরিমাণে খুচরা পয়সা। পেনি মানে কি? একদম খুচরা পয়সা, মানে 1 পয়সা 2 পয়সা যেমন আমাদের সময় ছিল না, এখন কি আমাদের পয়সা আছে বলো তো? আমাদের মিনিমাম টাকা কোনটা? মিনিমাম টাকা 1 টাকা, 1 টাকাও চলে না এখন, 1 টাকা চলে বলো তো? 5 টাকা। হ্যাঁ, এখন স্যার মিনিমাম আর 2 টাকা, চলে 2 টাকা 5 টাকা। আমাদের এদিকে তো 2 টাকার কয়েনও কেউ নিতে চায় না, ঠিক আছে তো? ব্যাপারটা এরকম, 1 স্যার টাকা, আমাদের এখানে 5 টাকাও নিতে চায় না। হ্যাঁ, তাহলে চিন্তা করো, আমরা খুব বড়লোক হয়ে গেছি। হ্যাঁ, আমরা প্রচুর পরিমাণে উন্নত জাতি, যারা 1 টাকা 2 টাকা মূল্য দিই না। কি উন্নত জাতি আমরা, বুঝতে পেরেছো? যে আমাদের আর মেহেরপুরে 2 টাকা নিতেই চায় না, ভিক্ষুকেরাও নেয় না, মিনিমাম হচ্ছে 5 টাকা। তাহলে আর এখানে আমরা হিসাব করতেছি কি 1 পয়সা 2 পয়সা, যে 87 সেন্টসের মধ্যে তার আবার 60 সেন্টস আছে খুবই খুচরা পয়সা, একদম পেনি। তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে? যে একজন মানুষের কাছে মাত্র $1.87 আছে, আবার সেই 60 সেন্টস আবার খুব খুচরা। তার মানে কি টাকাটা কি সে একবারে পেয়েছে না অল্প অল্প করে গুছিয়েছে বলো তো? অল্প অল্প করে বুঝাইছি। বলছে পেনি সেভড 1 and 2। তাহলে এই যে 60 পেনিস, যেগুলো 60 সেন্টস আছে যেগুলো পেনিতে, সেই পেনিও আবার এক পেনি 2 পেনি করে সেভ করেছে। কখন? অ্যাট আ টাইম, ঠিক আছে তো? অ্যাট এ টাইম মানে কি? মাঝে মাঝে, অ্যাট এ টাইমে 1 2 করে। হ্যাঁ, যে আজকে 1 পয়সা 2 পয়সা, আবার আরেকদিন 1 পয়সা 2 পয়সা। কি করে সেভ করেছে? বাই বুলডোজিং দ্য গ্রোসার অ্যান্ড দ্য ভেজিটেবল ম্যান। দেখো, বুলডোজ মানে কিন্তু তুমি এখন যদি ডিকশনারি খোঁজো তাহলে কিন্তু এর মিনিং পাবা না। এইখানে বুলডোজিং মানে হচ্ছে প্রচুর পরিমাণে দাম দর কষাকষি করা, প্রচুর পরিমাণে দর কষাকষি। কাছের দর কষাকষি? গ্রোসারির, তাই তো? গ্রোসার মানে কি? মুদিখানার দোকান, মুদি দোকান। ভেজিটেবল ম্যান মানে কি? সবজির দোকান, অথবা দা বুচার, অথবা মাংসের দোকানে। তার মানে সবজি, মানে যে কোনো কেনাকাটা করতে গিয়ে প্রচুর দাম দর করে 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 1 পয়সা 2 পয়সা করে জমাতে জমাতে তার এই যে $1.87 হয়েছে। এবং দাম কষাকষি কেমন হয়েছে দেখো, আনটিল ওয়ান্স চিক্স বার্ন, মানে মানে দর কষাকষি এত কঠিন ভাবে হয়েছে যে দর কষাকষি করতে 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 কি একজনের গালই পুরো লাল হয়ে গেছে। মানে কি ওয়ান চিক্স বার্ন মানে কি? গাল লাল হয়ে যাওয়া, মানে কি খুব মানে রাগারাগি করা, এরকম একটা ব্যাপার, তাই না? অনেক সময় হয় না, দর কষাকষি করতে গিয়ে দেখা যাচ্ছে 10 টাকা জিনিস সে বলছে 3 টাকা। আরে 3 টাকা হয় নাকি, আপনি কি পনিতে? তারপর না 3 টাকাতেই আমি নিব, হয়তো 3 টাকা নাকি 3.5 টাকাই হলো। এভাবে করে দেখা যাচ্ছে সে ওই যে 10 টাকার জিনিস যে 3.5 টাকা 4 টাকায় নিতে পারলো, এইটা করতে যাচ্ছে। তাই বলছে আনটিল ওয়ান্স চিক্স বার্নড উইথ দ্য সাইলেন্ট ইম্পিউটেশন অফ পার্সিমনি। দেখো তো, তুমি যখন বেশি দাম দর করাকরি করবে তখন তোমাকে দোকানদাররা কি বলবে বলো তো? প্রশংসা করবে? না, কি কি বলবে? বলিস গালাগালিও দিতে পারে নাকি? ছ্যাঁচড়া, হ্যাঁ, তারপরে কৃপণ করবেন, এরকম গালাগালি দিবে না? তাই বলছে সাইলেন্ট মানে কি? নীরবে। ইম্পিউটেশন করা মানে কি? ওই যে বলা, তোমাকে ছোট করা। দেখো, দেখো ইম্পিউটেশন মানে কি? দেখো, a charge or claim that has someone has done something undesirable, রেগে যাওয়া, হ্যাঁ, অ্যাকিউজ করা, ঠিক আছে? সাইলেন্ট করছে, তার কারণ কি? আমি মনে করো দাম দর করা করছি, সে তো সরাসরি আমাকে বলতে পারছে না, কিন্তু মনে মনে কি ঠিকই কি আমাকে কি করবে, একটু আমার এই দাম দর কষাকষির জন্য আমাকে সাইলেন্টলি গালিগালা করবে, তাই না? একটু অভিযোগ করবে। দেখো, তাহলে বলছে কি ইম্পিউটেশন মানে কি? অ্যাকিউজিশন, মানে এখানে ওই সেন্সটা নিয়ে আসতে হবে। আর একটা হচ্ছে পার্সিমনি, মানে বুঝছো তো? পার্সিমনি মিতব্যয়িতা। মিতব্যয়িতা বলে এটা ভালো হয়ে যাচ্ছে, আরো খারাপ করে বলো। খারাপ কি হবে? এর খারাপ অর্থটা কি?
কিপটা। কিপটা, হ্যাঁ, কৃপণতা। দেখো, এক্সট্রিম আনউইলিনেস টু স্পেন্ড মানি অর ইউজ রিসোর্সেস, মানে খুবই কিপটা। মাইজারলিনেস, মিননেস, তারপরে কি এত দাম করাকরি হয়েছে যে দাম করতে করতে এই ভেজিটেবল ম্যান, গ্রোসার বা বুচার মাঝে মাঝে কি মনে মনে তাকে কৃপণ কৃপণ বলে গালাগালিও করেছে। ঠিক আছে তো? দ্যাটস সাচ ক্লোজ ডিলিং ইমপ্লাইড, মানে এরকম ক্লোজ ডিলিং মানে কি এত মানে খুবই দর কষাকষি করে যে ডিল করা, এই ডিল করার মাধ্যমে পরবর্তী ব্যক্তি যে কি ধরনের আমাদের অপমান করতে পারে মনে মনে প্রকাশ্যে না হলেও সেই রকম মানে দাম দরা করে হলেও সে 1 পয়সা 2 পয়সা করে সে পেনি জমিয়েছে। ঠিক আছে তো? তাহলে হলো কত সেন্ট পেনিতে, এগুলো ব্রিড কোশ্চেন আসে, কিন্তু আমরা কোশ্চেন আলোচনা করব পরে যখন তো বুঝতে, তাহলে প্রত্যেকটা লাইন দাগে রাখবো এখানে, কত ডলার, তাহলে পেনিতে কত সেন্ট, এবং সে টাকাগুলো কিভাবে জমিয়েছে। ঠিক আছে তো? তাহলে টাকাগুলো কি খুব জমিয়েছে এইভাবে দাম কষা করে, তার মানে কি সে খুব ধনী পরিবারের মেয়ে, এরকম কিছু বোঝাচ্ছে? না স্যার, গরিব। হ্যাঁ, না স্যার। খুবই গরিব। গরিব স্যার। হ্যাঁ, এত গরিব যে তাকে মান অপমান সহ্য করে হলেও টাকা জমাতে হচ্ছে। কারণ এই সাইলেন্ট ইম্পিউটেশন অফ পার্সিমনি এত যে সে কি করবে না, সহ্য করবে না। যদি একটু শিক্ষিত হয়, ধনী হয়, তারা কি এরকম ক্লোজ ডিলিং এ যায় বলো তো? না স্যার। না স্যার। তারা মোটামুটি দাম দরও কম করে, অত সময় টময় ব্যয় করতে চায় না, যা হয় 2-4 টাকা কমাই দিয়ে দিলাম, নিয়ে গেল এই। আর ওদের দেখলে দোকানদাররা খুশি হয় নাকি, কারণ এর কাছ থেকে কিছু বাগানো যাবে, এরকম না ব্যাপারটা। দোকানদাররা খুশি হয়ে যায়, যেহেতু দাম দর বেশি করে না, সবাই তোমাকে ডাকবে, আর যে দাম দরই করে তাকে দোকানদারও এড়িয়ে যায় না, এড়িয়ে যায়। তো যাই হোক, এইভাবে 3 times ডেলা কাউন্টেড ইট। তাহলে এইভাবে $1.87 কতবার কাউন্ট করলো ডেলা? 3 বার। 3 times ডেলা কাউন্টেড ইট। দেখো, ডেলা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নাকি, আর 3 times কি, কতবার কাউন্ট? ফ্রেজ, নাউন ফ্রেজ। নাউন না, অ্যাডভার্ব। কাউন্ট করলো, কতবার কাউন্ট করলো? ভার্বকে বলা হচ্ছে, ভার্বকে কতবার করলো এই কাজটা, কাউন্ট কয়বার করলো, মানে কাকে মডিফাই করছে? 3 বার। 3 বার। হ্যাঁ, তাহলে এটা অ্যাডভার্ব, এটা একটা ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। হ্যাঁ, 3 times ডেলা কাউন্টেড ইট, তাহলে ডেলা কাউন্টেড ইট 3 times। খেয়াল করো ফ্রেজগুলো, যাতে এইভাবে তোমার মুখস্থ হয়ে যাবে, এভাবে তুমি লিখতে পারো পরীক্ষা হলে। হ্যাঁ, এটাই যদি পরীক্ষায় তুমি লিখতে পারো না যে ডেলা কাউন্টেড দ্য ডলার বা দ্য মানি 3 times, তাহলে এইভাবে করে তোমার মাথায় কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারগুলো তো আসতে হবে, তাই না? ওই যে যখন পড়বা তখন সেন্টেন্স স্ট্রাকচারগুলো খেয়াল করবা। শুধু পড়ে তথ্য নিলে কিন্তু ভালো রেজাল্ট হবে না। তথ্য যেটা মাথায় আসবে সেটাকে আবার খাতায় গিয়ে উপস্থাপন করতে হবে, প্রিন্ট করতে হবে, তাহলে তো রেজাল্টটা ভালো হবে নাকি? তোমার জানার উপরে কি রেজাল্ট ভালো নির্ভর করছে, না খাতায় লেখার উপর, কোনটা? খাতায় লেখার উপর। অতএব খাতায় যখন লেখার উপর। পড়বা সেন্টেন্স স্ট্রাকচারগুলো খেয়াল করো। দেখো, এটা একটা বড় সেন্টেন্স, এই যে পেনি এখান থেকে শুরু হয়েছে না, এখান থেকে শুরু হয়ে এইখানে শেষ হয়েছে। এখানে কিন্তু টোটাল 3টা ক্লজ আছে, 3টা ক্লজ। ঠিক আছে তো? আনটিলের আগ পর্যন্ত একটা ক্লজ, আনটিল ফ্রেজটা আমরা পেয়েছিলাম না ক্লজের, আনটিল বলো, এই যে আনটিল ওয়ান চিক্স বার্ন উইথ দ্য সাইলেন্ট পার্সিমনি, ইম্পিউটেশন অফ পার্সিমনি। আবার দ্যাট থেকে দ্যাট সাচ ক্লোজ ডিলিং ইমপ্লাইড, 3টা ক্লজ কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, এবং এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, যাই হোক, $1.87, 3বার গুনেও 1 পয়সা বাড়লেও না কমলেও না, কত হলো? 87 $1.87 $1.87 অ্যান্ড ডলার বানানে খেয়াল রাখো, সব ইয়ার বসায়। ডলার বানানে কি বলো? এয়ার। এয়ার। অ্যান্ড দ্য নেক্সট ডে উড বি ক্রিসমাস। ক্রিসমাস বানানে কি টি আছে? না স্যার। কেন, এই যে টি নাই, এই যে আছে তো। জি স্যার আছে। উচ্চারণে টি আসতেছে না, কিন্তু বানানে তো টি দিতে হবে। এটাও পরীক্ষার সময় দেখা যাচ্ছে সবাই ক্রিসমাস লেখে, হ্যাঁ, মানে টিটা বাদ দিয়ে যায়। এই জন্য আমি ধরাই দিচ্ছি কিন্তু যে জায়গায় তোমরা ভুল করো, কারণ খাতা দেখি তো ওইখানে ভুলগুলো করো প্রতিনিয়ত। তাহলে নেক্সট ডে হচ্ছে ক্রিসমাস, মানে বড়দিন উৎসব। খ্রিস্টানদের উৎসব বড়দিন, তাই তো? আমাদের কবে হবে জানো বড়দিন উৎসব? কবে হয়? 25শে ডিসেম্বর। 25th of December। হ্যাঁ, 25শে ডিসেম্বর, এই যে সামনে আবার হবে। তা মনে করো তাহলে গল্পটা হচ্ছে কয় তারিখে? 24 ডিসেম্বর। 24 ডিসেম্বর। হ্যাঁ, আর পরের দিন হচ্ছে ক্রিসমাস। পরীক্ষায় আসে ব্রিফ কোশ্চেন এবার আসছিল
হোয়াট ওয়াজ দ্য অকেশন, হোয়াট ওয়াজ দ্য অকেশন অফ দ্য স্টোরি গিফট অফ দ্য মেজাই? তাহলে গিফট অফ দ্য মেজাইয়ের অকেশনটা কি বলো? ক্রিসমাস। খুবই সিম্পল কোশ্চেন আসে, টেক্সট পড়ে তারপর নাকি ছেলে মেয়ে পারে না, সব উল্টাপাল্টা কি কম সব লিখে রেখে আসে। হ্যাঁ হ্যাঁ, এর ভিতরে সব উত্তর আছে, এর ভিতরেই আছে সবকিছু, শুধু তোমাকে একটু পড়তে হবে। তাহলে নেক্সট ডে উড বি ক্রিসমাস। ওকে, ভেরি গুড। তাই ক্রিসমাসের জন্য সে টাকা গুছিয়েছে $1.87। কিসের জন্য গুছিয়েছে দেখি? দেয়ার ওয়াজ ক্লিয়ারলি নাথিং টু ডু, বলছে কিছুই করার নেই। দেখো দেয়ার ওয়াজ, এই গঠনটা কি মনে আছে? 9 নম্বর গঠন। হ্যাঁ, আমাদের দেয়ার ভার্ব দেয়ার প্লাস বিভার প্লাস সাবজেক্ট। এই যে সাবজেক্ট, ক্লিয়ারলি নাথিং। দেখো দেয়ার ওয়াজ ক্লিয়ারলি নাথিং, দেয়ার ওয়াজ নাথিং, কিছুই করার নেই। টু ডু মানে কি? করার, মানে কিছুই করার নেই। বাংলাটা হলো দেয়ার ওয়াজ ক্লিয়ারলি নাথিং টু ডু, মানে আর কিছুই করার নেই। এই টাকা যতবারই গুনো এই $1.87 ছাড়া হবে না। বাট টু ফ্লপ ডাউন অন দ্য শ্যাভি লিটিল কোচ অ্যান্ড হাউল। কোচ মানে বুঝো তো? শ্যাভি লিটিল কোচ। দেখো এখানে খেয়াল করো, ফ্রেজগুলো খেয়াল করো। অন দ্য শ্যাভি লিটিল কোচ, ফ্লপ ডাউন মানে কি? ফ্লপ ডাউন মানে কি? ধপ করে বসে পড়া, ধপ করে বসে পড়া। দেখো হ্যাঁ, কোচ মানে বুঝো তো? সোফা। হ্যাঁ, সোফা টাইপের লম্বা সোফা। হ্যাঁ, দেখো সিট ডাউন, এই যে বলছে ফ্লপ ডাউন মানে কি? টু সিট ডাউন, হ্যাঁ, অর লাই ডাউন সাডেনলি অ্যান্ড হেভিলি, অফেন ইন আ রিল্যাক্স কেয়ারলেস অ্যান্ড এক্সজস্টেড ওয়ে, মানে খুবই ক্লান্ত, মানে খুবই মন খারাপ, এইভাবে সে ফ্লপ ডাউন করলো। কোথায়? শ্যাভি লিটিল শ্যাভি কোচে। হ্যাঁ, দেখো কোচ কি, কেমন ধরনের সোফা আমরা একটু দেখি, কেন এটাকে কোচ বলা হচ্ছে। হ্যাঁ, সরি, কোচ এই যে এরকম। হ্যাঁ, এটা হচ্ছে কি, তারটা কি এত সুন্দর চকচকে? না, শ্যাবি লিটিল। হ্যাঁ, শ্যাভি লিটিল কোচ। এগুলো খেয়াল রাখতে হবে, কারণ এগুলো তোমার কোশ্চেন আনসারের সাথে আসবে, যে তাদের পারিবারিক বিষয়টা যখন বর্ণনা করতে হবে তখন কিন্তু কোটেশন দিতে হবে। কোটেশন বুঝো তো? কোটেশন মানে হচ্ছে সরাসরি টেক্সট থেকে কোনো লাইন উত্তরে দেওয়া, উত্তরকে সাপোর্ট করার জন্য। সুতরাং এখন ওই কোচের উপরে ধপ করে বসে হাউল করা মানে কি? গ্যাংরানো, আর্তনাদ করা। গ্যাংরানো বলি আমরা, মানে গঙ্গানো। হ্যাঁ, মানে মন খারাপ করা এখানে বোঝাচ্ছে। হাউল মানে এখানে মন খারাপ করে কাদা, মনে মনে কাদা, এটা বোঝাচ্ছে। এছাড়া আর কিছু, কারণ টাকা তো নেই হাতে। সো ডেলা ডিড ইট, অতএব ডেলা তাই করলো। কি করলো? ওই বসে বসে আর্তনাদ করতেছে, আর্তনাদ করলো। আর মনে মনে কি করতেছে? হুইচ ইনস্টিগেট দ্য মোরাল রিফ্লেকশন, তার ভিতরে ওই একটা মোরাল বা নৈতিক, হ্যাঁ, চিন্তা তার মাথায় বারবার ইনস্টিগেট করা, মানে ওঠানো বা সৃষ্টি করা। হ্যাঁ, তাই বলছে তার মনে মনে একটাই মোরাল রিফ্লেকশন আসতেছে, যে তাদের জন্য লাইফটা কেমন? লাইফ ইজ মেড আপ অফ সব স্নিপলস অ্যান্ড স্মাইলস। তাদের জীবনটা হচ্ছে আনন্দে না, কান্না, দুঃখ, হাসিতে তৈরি। সব মানে কি বলো? সব মানে কি বোঝায়? কান্না। কি কান্না? শুধু কান্না বলে তো নেপো কান্না বলে যেটার আর কি। সব মানে ফুপিয়ে কান্না, তাই তো? সব মানে ফুপিয়ে কান্না। হ্যাঁ, এরকম আর কি। দেখো, ক্রাই নয়েজিলি মেকিং লাউড কনভালসিভ গাস্প, ঠিক আছে? মানে ফুপিয়ে ফোপাতে ফোপাতে কেমন হয় মানুষ, একদম গা হাত পা কেঁপে যায় না, ওরকম আর কি। ঠিক আছে তো? আর একটা হচ্ছে কি, স্নিপলস কি? এটা হচ্ছে নেপো কান্না। স্নিফলস মানে ওই নাক ফুপিয়ে কাদা। হ্যাঁ, দেখো স্নিফ স্লাইটলি রিপিটেড টাইপ অফ, মানে কান্না, অথবা ওই যে তোমার সর্দি লাগলে পরে নাক টানি না আমরা বারবার, নাক টেনে টেনে কাদা। হ্যাঁ, এটা স্নিফলস। দেখো, হ্যাঁ, স্নিপ স্লাইটলি, স্নিপ মানে কি তাহলে? দেখো ডিকশনারি ঘাট থেকে খুব দেরি লাগবে এখন আর ইন্টারনেট থাকলে। দেখো এই যে স্নিপ মানে হচ্ছে ড্র ইন থ্রু দ্য নোজ, সেন্ট অথবা সাব। আমরা নাক টানি না, নাক দিয়ে যখন একটু কান্নাকাটির কারণে নাক দিয়ে পানি বার হয়ে যায়, হ্যাঁ, বা সর্দি বার হয়ে যায়, তখন আমরা নাক টানি। তো এরকম আর কি, মানে তখন ফুফিয়ে ওটা হচ্ছে ওরকম মনে মনে যেটা কান্না আসে, কিন্তু জোরে জোরে কান্না না। তাহলে সব মানে হচ্ছে লাউডলি ক্রাই করে, তাই তো? মানে একদম চিৎকার করে কাদা। আর হচ্ছে কি স্নিপল মানে হচ্ছে ওই মনে মনে কাদা। আর স্মাইল মানে কি? হাসি। তার মানে ওদের জীবনটা হাসির কান্নায় তৈরি। আর হাসি কান্নার মধ্যে সবচেয়ে বেশি কোনটা হয়? উইথ স্নিপলস প্রিডমিনেটিং। সব স্নিপলস এবং স্মাইলসের মধ্যে তাদের জীবনকে প্রিডমিনেট করছে। মানে কি প্রিডমিনেট? মানে কি সবচেয়ে প্রাধান্য দেওয়া। হ্যাঁ, মানে কোন বিষয়টা বেশি হয় তাদের জীবনে বলো? এই তিনটার ভিতরে হাসি বেশি হয়? ফলস। কান্না। হ্যাঁ, কান্নাটা কেমন কান্না?
জোরে চিৎকার করে কাদা? মুখ্যপান না, না না, নিরাপত্তার সাথে কাদা। নীরব কাদা, তাই তো? এই যে মেইনলি ফর দ্য মোস্ট পার্ট। তার মানে এই তিনটার ভিতরে তাদের জীবনের সবচেয়ে স্নিবলসটাই বেশি হয়। তাহলে কোনটা বেশি হয় পরীক্ষা আসতে পারে যে হোয়াট ডাস প্রিডমিনেট, হ্যাঁ, বা হোয়াট প্রিডমিনেটস ইন দেয়ার লাইফ, তাদের জীবনে প্রিডমিনেট যে ফিলিংটা সেটা কি? স্নিফলস। তার মানে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে তাদের পারিবারিক অবস্থা খুবই কি ভালো নাকি? ভালো না স্যার, খারাপ। হ্যাঁ। ওকে। এবার বলছে while the mistress of the home, দেখো, while the mistress of the home is gradually subsiding from the first stage to the second stage, হ্যাঁ, তার মানে কি মানে প্রথমে ফার্স্ট স্টেজ ছিল কি, সে খুব ভাবছিল, টাকা পয়সাও গুনলো, গুনে দেখলো কি টাকা নাই। এখন সেকেন্ড স্টেজে চলে আসবে। সেকেন্ড স্টেজে সে কি করতেছে? টেক আ লুক অ্যাট হোম। এখন রাইটার আমাদেরকে বলতেছে, হ্যাঁ, মানে রাইটার কিন্তু কখনো কখনো রিডারদের সাথে কথা বলবেন। তাহলে হোয়াইল দ্য মিস্ট্রেস অফ দ্য হোম, এই মিস্ট্রেস অফ দ্য হোম কে বলো? বাড়ির ইয়াকে, মিস্ট্রেসকে, এ বাড়ির প্রধান কর্তৃ হচ্ছে ডেলা নাকি? ইজ গ্র্যাজুয়ালি সাবসাইডিং। সাবসাইডিং মানে কি? মানে প্রথম আবেগ থেকে এবার দ্বিতীয় আবেগে চলে যাও, ঠিক আছে তো? সাবসাইড করা মানে মানে নিজেকে একটু এক জায়গা থেকে আরেক দিকে পরিবর্তন করা, ট্রান্সফার করা, তাই তো? দেখো, আবার নত করা, এরকম অর্থে আসে, কিন্তু সে অর্থে হবে না। দেখো, সাবসাইড হচ্ছে ভার্ব। দেখো, বিকাম লেস ইন্টেন্স, ভায়োলেন্ট অ্যান্ড সিভিয়ার, মানে একটু লেস হয়ে যাওয়া, হ্যাঁ, নর্মাল লেভেলে চলে আসা। খুব টাকা পয়সা গুনলো, টাকা পয়সা কম থাকার কারণে খুব কান্নাকাটি হলো, খুব আবেগের মধ্যে পড়ে গেল। এটা হলো প্রথম স্টেজ। সেকেন্ড স্টেজ হলো আবেগটা এখন কমিয়ে এখন অন্য কাজে আসতে হবে, হ্যাঁ। তাই বলছে যে যখন ডেলা প্রথম স্টেজ থেকে এখন সেকেন্ড স্টেজে চলে আসবে, বলছে চলো আমরা গিয়ে টেক আ লুক অ্যাট দ্য হোম, চলো আমরা তাদের বাড়িটা একটু দেখে আসি। কাদেরকে বলতেছে? রিডার, এই কি রাইটার, যে লিডারদের, আমাদেরকে বলতেছে টেক আ লুক অ্যাট দ্য হোম, তাদের বাড়ির দিকে একটু তাকাই। তাদের বাড়ির দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে তারা আসলে পারিবারিকভাবে কেমন, অর্থনৈতিকভাবে কেমন। বলছে ফার্নিশ ফ্ল্যাট অ্যাট $8 পার উইক। তাহলে একটা সুন্দর সাজানো গোছানো একটা ফ্ল্যাট সপ্তাহে কত ডলার বলো? $8। $8। অন্যান্য দেশে জানো তো বেতন টেতন দেওয়া হয় সপ্তাহ ভিত্তিক, বুঝতে পেরেছো? মজুরি বেতন সপ্তাহ ভিত্তিক দেওয়া হয়, বাড়ি ভাড়াও সপ্তাহ ভিত্তিক দিতে হয়, ঠিক আছে? এই জন্য তাদের বাড়ির $8 a week. It did not exactly beggar description. Beggar description একটা ফ্রেজ আছে, মানে বুঝো তো? beggar description মানে কি? ভিক্ষুকের মতো বর্ণনা করা। মানে beggar description মানে হচ্ছে না, ওইরকম বললে হবে না তো, যেটা হচ্ছে বর্ণনাতীত, মানে বর্ণনা করে শেষ করা যাবে না, হ্যাঁ। দেখো, beggar description এটা একটা ইডিয়ম। দেখো এখানে যে ভিক্ষুকের বর্ণনা, হ্যাঁ, এটা মনে হচ্ছে বর্ণনাতীত, এই যে, হ্যাঁ, বর্ণনাতীত বা যা বর্ণনা করা যায় না, মানে তাদের যে অবস্থা, দুরবস্থা, এই যে বলছে, দেখেন এটি এমন একটি অবস্থা বা বস্তুকে বোঝায় যা এত চরম বা অসাধারণ যে ভাষায় ব্যাখ্যা করা কঠিন। মানে খারাপ হলে এত চরম আর ভালো হলে এত অসাধারণ, যেটা কথায় বোঝানো সম্ভব না। যেমন হচ্ছে কি, দ্য বিউটি অফ দ্য তাজমহল, হ্যাঁ, বেগার ডেসক্রিপশন, হ্যাঁ, মানে কি তাজমহলের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। একইভাবে হিজ মেজারিজ আর বেগার ডেসক্রিপশন, হ্যাঁ, তাদের দুঃখ কষ্ট এত বেশি যে বলে শেষ করা যাবে না বা বর্ণনা করা যাবে না। তাহলে এখানেও কি, তার মানে তাদের চরম অবস্থা কেমন বলো? $8 একটা ফ্ল্যাট, তাহলে বুঝতেই পারতেছো যে এটা এক্স্যাক্টলি বর্ণনা করা যাবে না। ইট ডিড নট এক্স্যাক্টলি বেগার ডেসক্রিপশন, বাট ইট সার্টেনলি হ্যাড দ্যাট ওয়ার্ড, কিন্তু সেই ওয়ার্ডটা আসলে এর সাথে যাচ্ছে। কেমন? ইট সার্টেনলি হ্যাড দ্যাট ওয়ার্ড অন দ্য লুক আউট ফর দ্য মেন্ডিকেন্সি স্কোয়াড। তার মানে বাড়িটা $8 একটা ফার্নিশড রুম বা ফ্ল্যাট, কি আর বর্ণনা করব। তবে বর্ণনা করতে গেলে একটা ফ্রেজ আসতেছে, তার যে লুক আউট, লুক আউট মানে বুঝো তো বাইরের যে অবয়ব। দেখো লুক আউট মানে কি? লুক আউট মানে কি? বাইরে তাকানো নাকি? বাইরের দৃশ্য, হ্যাঁ, মানে বাইরের দৃশ্য, হ্যাঁ, মানে অ্যাপিয়ারেন্স, ঠিক আছে তো, এটাকে বোঝায়। তাহলে সেই লুক আউটটা কেমন হচ্ছে? তাদের বাড়ির অনেকটা দেখতে মেন্ডিকেন্সি স্কোয়াড। মেন্ডিকেন্সি বুঝো? কখনো ওই যে যাযাবর, ভিক্ষাবৃত্তি, যাযাবর দেখছো?
ওই রিভার জিপসিসের মতো? হ্যাঁ, দেখো হোমলেস পিপল জি থাকে না স্যার। যারা বিভিন্ন জায়গাতে যায় গিয়ে তাঁবু গেড়ে থাকে, বলো। হুম, ওইরকম অনেক অর্গানাইজড গ্রুপ, একটা অর্গানাইজড গ্রুপ যেমন তাঁবু বেঁধে থাকে থাকে না, ওদের তাঁবুগুলো কি খুব দেখতে সুন্দর। হুম, স্যার ওই বেদেদের মতো? হ্যাঁ ওই বেদের এই মতোই, হ্যাঁ। তো এরকম মানে পোভার্টির ব্যাপারটা ধরুন, দেখো এই জায়গায় বলা আছে যে দ্য টার্ম ইজ ফাউন্ড ইন লিটারেচার লাইক দ্য গিফট অফ দ্য মেজাই অ্যান্ড রেফার্স টু দেখো পুলিশ অ্যাক্টিং এগেইনস্ট পাবলিক ডিসপ্লে অফ পোভার্টি অ্যান্ড বেগিং। হ্যাঁ, পাবলিক ডিসপ্লে অফ পোভার্টি অ্যান্ড বেগিং মানে তাদের বাড়িঘর দেখলে বোঝা যাবে যে তারা কত দরিদ্র। হ্যাঁ, যে তাদের বাড়ির যে অবয়ব লুক আউট সেটাই বলে দিচ্ছে এটা অনেকটা ওই সেই মেন্ডিকেন্সি স্কোয়াডদের মতো। তার মানে কি খুব গরিব নাকি এরা, খুবই দরিদ্র, তাই তো? জি স্যার। জি স্যার। এরকম দরিদ্র পরিবারের স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হয়? খুব ভালো হয়? না স্যার। খুব একটা না ভালো স্যার। হয় না। হ্যাঁ, স্বামী রাগারাগি করে বউয়ের সাথে, বউ রাগারাগি করে স্বামীর সাথে, এরকম ভাবেই চলে আর কি। তো যাই হোক, ইন দ্য ভেস্টিবিউল বিলো তাদের যে বাড়ি আর কি। হ্যাঁ, ভেস্টিবিউল মানে কি, দেখো অনেকগুলো ওয়ার্ড আছে, যে বললাম যে ওয়ার্ডের ব্যাপারগুলো খুব কঠিন। আমি একটু আর দেখাই দিই। বেলকনি টাইপের মানে বারান্দা আর কি। একটু দেখাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে, এগুলো না দেখা যায়। মানে মেইন যে গেট থাকে বা দরজা থাকে আমাদের বাসার, ঠিক আছে তো? আহা, এটা তো অন্য কিছু বডি দিয়া দেখাচ্ছে মানুষের। এই যে, ঠিক আছে তো, বাড়ির সামনের অংশ, এই যে এটা মেইন গেট। হ্যাঁ, বা এটা একটা মেইন গেট। মেইন গেটের যে এই যে এটা বিশেষ করে একটু খেয়াল রাখো, তৎকালীন সময়ে এটা যদি খেয়াল রাখো, এত সুন্দর বাড়ি না, তারপর যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, এই যে দেখো এটা, এখানে একটা কি আছে, এই যে ভেস্টিবল আছে, এখানে এই জায়গাতে কলিং বেল করে থাকে, মানুষের কলিং বেল বলো তো, মেইন গেটের বাইরে। মেইন গেটের বাইরে থাকে। তো এরকম ইন দ্য ভেস্টিবিউল বিলো ওয়াজ আ লেটার বক্স, একটা লেটার বক্স আছে। কি করে, পোস্ট অফিসের লোকেরা এসে লেটার বক্সটা ওই বক্সের ভিতরে ঢুকে যায়, বা কারোর প্রয়োজন হলে লেটার বক্স দেয়। ইনটু হুইচ নো লেটার উড গো, তাহলে একটা লেটার বক্স আছে কিন্তু আজ পর্যন্ত ওখানে কোনো লেটার যায়নি। তার মানে কি, এদের সাথে কোনো মানুষের কি নাই বলো, ভালো সম্পর্ক নাই। যোগাযোগ। হ্যাঁ, তোমার একটা মোবাইল আছে, মনে করো তোমার একটা মোবাইল আছে, কিন্তু গত এক সপ্তাহে একটাও কল আসেনি। তার মানে কি, তোমাকে মনে করার মানুষের সংখ্যা খুবই কি বলো, বেশি কম। কারণ কি, তোমার দুর্দশায় মানুষের সাথে মানুষের সম্পর্ক কখন ভালো হয়, যখন একজনের অবস্থা ভালো থাকে, আর যখন খারাপ অবস্থা থাকে তখন ফ্রেন্ড আত্মীয় স্বজন সব দূরে সরে যায়। তো এরকম এটা বোঝানো হচ্ছে যে তাদের বাড়ির ভেস্টিবিউলে একটা লেটার বক্স আছে, কিন্তু সেই লেটার বক্সে ইনটু হুইচ, দেখো ইনটু হুইচ নো লেটার উড গো। দেখো ইনটু হুইচ কি আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ বোঝাচ্ছে না, প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত করা হয়েছে বলে ইনটু হুইচ এসেছে। কি সেন্টেন্সগুলো বুঝতে পারতেছো? দেখো ইনটু হুইচ নো লেটার উড গো, কোনো চিঠি ওইখানে আজ পর্যন্ত যায়নি। অন্যদিকে আরেকটা কি আছে, অ্যান ইলেকট্রিক বাটন আছে, মানে কলিং বেলের মতো ইলেকট্রনিক বাটন আছে। হ্যাঁ, ফ্রম হুইচ, যে বাটন থেকে নো মর্টাল ফিঙ্গার কুড কোয়াক্স আ রিং, আজ পর্যন্ত কোনো মানুষের, মর্টাল মানে কি, মর্টাল ফিঙ্গার মানে হচ্ছে মানুষের আঙ্গুল, আজ পর্যন্ত ওই ইলেকট্রিক বাটনে চাপ দিয়ে, কোয়াক্স মানে কি, চাপ দিয়ে রিং, খোসামতি করা। হ্যাঁ, এখানে কোয়াক্স মানে কি, ওই চাপ দেওয়া, চাপ দিয়ে রিং বাজানো। তাই কোয়াক্স রিং মানে কি, চাপ দিয়ে শব্দ করা। কারণ কি, কলিং বেলে তো সুইচে চাপ দিয়েই তো কি করতে হয়, বাজাতে হয় নাকি? তাই অ্যান ইলেকট্রিক বাটন ফ্রম হুইচ নো মর্টাল ফিঙ্গার কুড কোয়াক্স রিং, মানে আজ পর্যন্ত তাদের বাসায় এসে কেউ ওই ইলেকট্রিক বাটনটা বাজায়নি। তার মানে কি, তাদের সাথে আশেপাশের মানুষের সম্পর্ক নাই বললেই চলে। অলসো অ্যাপার্টেইনিং দেয়ার আনটু, অ্যাপার্টেইনিং মানে কি, কাছাকাছি, তারই কাছে। দেখো অ্যাপার্টেইনিং, অ্যাপার্টেইন মানে কাছাকাছি। হ্যাঁ, দেখো আচ্ছা, দেখো বিলঙ্গিং অর রিলেটিং, হ্যাঁ, পার্টেইনিং, অ্যাপ্লাইং,
মানে ওর সাথে সাথে যুক্ত বা রিলেটেড এরকম। হ্যাঁ, বানানটা একটু মিস করেছি। দেখো অ্যাপারটেইনিং, হ্যাঁ, দেয়ার আনটু, মানে দেয়ার আনটু মানে কি ওই ওই জায়গার ওই সাথে। ওয়াজ আ কার্ড, একটা কার্ড আছে। অনেক সময় যে থাকে না মানুষের অফিসিয়াল ডেজিগনেশন সহ বাড়ির নাম টাম থাকে না, এরকম একটা কার্ড আছে। কি নাম আছে সেখানে? বেয়ারিং দ্য নেম, সে কার্ডে একটা নাম আছে, তাই তো? নামটা কি? মিস্টার জেমস ডিলিংহাম ইয়ং, তাই তো? সবাই কি আছো তো লাইনে নাকি? বলো। জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে স্যার। একটা, তাহলে কয়টা জিনিস আছে এখানে ভেস্টিবিউলে? টোটাল কয়টা জিনিস আছে? স্যার তিনটা। তিনটা স্যার। একটা লেটার বক্স, একটা ইলেকট্রিক বাটন, ইলেকট্রিক বাটন, ইলেকট্রিক বাটন আর একটা হচ্ছে আর একটা কার্ড Card. বেয়ারিং কার্ড। নেম, নাম ফলক যেটা আমরা বলি, তাই না? নাম ফলক যেখানে নাম লেখা থাকে। তাহলে দেয়ার আনটু, তাই তো, ওয়াজ আ কার্ড বেয়ারিং দ্য নেম মিস্টার জেমস ডিলিংহাম ইয়ং। এবারে কার্ডের আবার কি ঘটনা ঘটে দেখো। দ্য ডিলিংহাম হ্যাড বিন ফ্লাং, ছুটে যাওয়া। মানে কার্ড থেকে ডিলিংহাম নামটুকু কি হয়ে গেছে? ফ্লাং হয়ে গেছে। টু দ্য ব্রিজ, ব্রিজ মানে কি? ওই যে বাতাসে। হ্যাঁ, বুঝতে পারছো? বাতাসে বলতে এখানে হয়তো অন্যান্য কাজ করতে গিয়ে ছুটে মুটে গেছে। কখন? ডিউরিং আ ফর্মার পিরিয়ড অফ প্রসপারিটি। ডিউরিং আ ফর্মার পিরিয়ড অফ প্রসপারিটি। ফর্মার পিরিয়ড অফ প্রসপারিটি মানে কি? আগের হয়তো ভাষাটাকে একসময় হয়তো বা তাদের টাকা পয়সা ভালো ছিল, তখন ঠিক বেশ ভালোই বাসাটাকে হয়তো চকচকে টকচকে করা হয়েছিল, লাগানো হয়েছিল, রিলেট করা হয়েছিল। হ্যাঁ, তাই বলছে হোয়েন ইটস পজেসর, পজেসর কে? এই বাড়ির মালিক নাকি? এই বাড়ির মালিককে আমরা জানি না তো। না, এই বাড়ির মালিক তো জিম না। হ্যাঁ স্যার। হ্যাঁ, জি স্যার। দেখো এই বাড়ির মালিকটাকে, মানে পজেসর বলতে মালিক আলাদা, কিন্তু এখন পজেসর বলতে আমরা এই ইয়াকে বোঝাবো নাকি? আমরা এখনো তার নাম জানি না। হ্যাঁ, আমরা এখনো তার নাম জানি না। মনে করো এই যে মিসেস ডিলিংহাম ইয়ং, মিস্টার ডিলিংহাম, জেমস ডিলিংহাম ইয়ং, যখন কি ওয়াজ বিং পেইড 30 পার উইক, মানে তখন তার ইনকাম কত ছিল বলো? সপ্তাহে $30। সপ্তাহে তার ইনকাম ছিল হচ্ছে $30। সেই হিসাবে তাদের ভালোই চলছিল। তাই হিসাবে বাড়িটাকেও বেশ সুন্দর করে, মানে প্রসপারিটি দেখানো, মানে একটু সাজগোজ বা সুন্দর করে, মানে মোটামুটি ছিল আর কি, ভালোই। নাও হোয়েন দ্য ইনকাম ওয়াজ শ্রাং টু 20, কিন্তু এখন ইনকাম কি? শ্রাং মানে কি? কমে যাওয়া। কিন্তু এখন যেহেতু ইনকাম কমে গিয়ে $20 হয়ে গেছে, দো দে ওয়ার থিঙ্কিং সিরিয়াসলি অফ কন্ট্রাক্টিং টু আ মডেস্ট আনঅ্যাজিউমিং ডিল, তখন তারা করছে কি? যে এত বড় ডিলিংহাম আর লেখা যাচ্ছে না তো, তো এই ডিলিংহামটাকে আমরা সিরিয়াসলি তারা ভাবছে কি করার জন্য? কন্ট্রাক্ট করার জন্য, মানে কি? সংকুচিত করে নিয়ে আসার জন্য। ঠিক আছে তো? টু আ মডেস্ট আনঅ্যাজিউমিং ডি। কি ব্যাপার? তাহলে স্যার ডিলিংহাম মানে যেন কি বললেন? আবার একটু রিপিট করুন। ডিলিংহাম নাম, 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 এখানে মিনিং না। এই যে মিস্টার জেমস ডিলিংহাম ইয়ং, এটা কি একজনের? এটা কি? ও আচ্ছা, তার নাম অনুযায়ী যে তার বাড়িতে নেম প্লেট লাগানো হয়েছে ওটার কথা বলা হয়েছে। বললাম যে কার্ডে নাম আছে, আ কার্ড বেয়ারিং দ্য নেম মিস্টার জেমস ডিলিংহাম ইয়ং, নামটা ছিল এই সময়, তাই তো? নামটা একসময় লাগানো ছিল, কিন্তু এখন নামটা হয়ে গেছে কি? মানে যখন মানুষের খুব টাকা পয়সা থাকে তখন অনেক কিছুই করে মানুষ, নাকি বলো? তারপর যখন টাকা পয়সা শেষ হয়ে যায় তখন অনেক কিছুই নষ্ট হয়ে যায়, ঠিক করার আর সুযোগ থাকে না। কি বুঝতে পেরেছো? তো সেটাই বলা হচ্ছে যে ডিলিংহাম নামটা এখন ওখান থেকে ছুটে গেছে। তো এখন তারা হয়তো পুরো ডিলিংহাম নামটা না লিখে ডিলিংহামটাকে কন্ট্রাক্ট করে নিয়ে এসে কিসে লাগাতে যাচ্ছে বলো? হ্যাঁ, বলছে বাট হোয়েন এভার মিসেস জেমস ডিলিংহাম ইয়ং কেম হোম, কিন্তু যখনই মিসেস ডিলিংহাম, দেখো, ইয়ং কেম হোম, যখনই বাসায় আসে, অ্যান্ড রিচড হিজ ফ্ল্যাট অ্যাবভ হি, দেখো যখন সে তার বাড়িতে পৌঁছায় তখন কেমন হয়? দেখো, হি ওয়াজ কল্ড জিম, তখন তাকে কি বলা হয়? জিম বলে ডাকা হয়, নাকি? মানে জিমটা কোত্থেকে আসলো?
এই যে সব কিছু কন্ট্রাক্ট করে একবারে তার নাম ডাকা হচ্ছে জিম, তাহলে জেমসের হচ্ছে জে, তাই তো, আর ডিলিংহামের হয়তো দেখাচ্ছে ডি, উঠতে গিয়ে আই, আর এখানে হামের এম, মিলে হয়ে যাচ্ছে কি দেখো জিম। ডিলিংহাম, তাহলে জেমস ডিলিংহাম, তাহলে জেমস হয়ে যাচ্ছে কি জিম, স্যার জেমসটাই জিম হয়ে গেছে স্যার, আর বাকিটা বাদ দিয়ে দিছে। বাদ দিয়ে হ্যাঁ, জিমটাকে এরকম ভাবে নামের তালে তালে জিম হয়ে গেছে, ঠিক আছে তো। তো যাক, যে কোনো ভাবেই আদর করে ডাকতেছে, আমরা আদর করে নাম ডাকি না অনেক সময়, আদর করে দেখো, হ্যাঁ। আর যখনই সে অফিস থেকে বাসায় আসে, কাজ থেকে যখন বাসায় আসে, দেখো হি ওয়াজ কল্ড জিম, তাকে জিম বলে ডাকা হয়। অ্যান্ড গ্রেটলি হাগড মানে কি বলতো? জড়িয়ে ধরা, সম্ভাষণ। হ্যাঁ, কার দ্বারা জড়িয়ে ধরে? বাই মিসেস জেমস ডিলিংহাম ইয়ং। এই দেখো মিস্টার জেমস ডিলিংহাম ইয়ং, আর এটা হচ্ছে কি মিসেস জেমস ডিলিংহাম ইয়ং, হ্যাঁ, যার নাম অলরেডি ইন্ট্রোডিউস টু ইউ অ্যাজ ডেলা, যাকে অলরেডি আপনাদের কাছে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে কি নামে? ডেলা। হুইচ ইজ অল ভেরি গুড, যেটা আসলে খুবই ভালো। এই যে সে যখন বাড়ি থেকে আসে তখন ডেলা তাকে জড়িয়ে ধরে, তাই তো, হয়তো আদর করে দেয়, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, যেটা রাইটার বলতে যাচ্ছে কি হুইচ ইজ অল ভেরি গুড। তার মানে এদের মধ্যে অর্থনৈতিক টানাপোড়েন থাকলেও কি সাইকোলজিক্যাল এবং তাদের মধ্যে রিলেশনাল ব্যাপারটা কি খারাপ না ভালো? ভালো স্যার, যথেষ্ট ভালো। ওকে, এবার এতক্ষণ ধরে রাইটার আমাদেরকে অন্য কথা বলতেছিল, ডেলাকে কিন্তু আমরা রেখে আসছিলাম নাকি? রাইটার বললো না চলো আমরা একটু বাড়ি ঘর দেখে আসি কেমন। এখন আবার ডেলার কাছে ফিরে আসছি আমরা, আবার ক্যামেরা ডেলার দিকে। ডেলা ফিনিশড হার ক্রাই, ডেলা মোটামুটি তার কান্না টান্না শেষ করেছে। অ্যান্ড অ্যাটেন্ডেড টু হার চিক উইথ দ্য পাউডার র্যাগ। তৎকালীন সময়ে, আগের যুগে তো এরকম মেকআপ টেকআপ ছিল না, আমাদের মায়েদের সময় দেখতাম ওনারা কি করতেন জানো তো? তৎকালীন সময় যে পাউডার পাওয়া যেত, ছোট্ট কোটা পাওয়া যেত, আর পাউডারের ভিতরে একটা পুটলি মতো থাকতো, বুঝতে পারছো, এই কাপড়ের। ওই পাউডারগুলো দিয়ে কি করতো তখন মানুষজন? তাদের বাচ্চাদের বা মেয়েরা নিজেদের গায়ে পাউডার মাখতো। তো এখন ডেলার তো স্যার এখনো তো আছে যে পাউডার কেস টাইপের। হ্যাঁ, এখন তো আর অতটা ইউজ হয় না নাকি? এখন তো ব্রাশ ট্রাশ দিয়ে মানুষ ইউজ করে দেখি, হ্যাঁ নাকি? জি স্যার। হ্যাঁ, এখন ব্রাশ ট্রাশ কত কিছু আছে। আর তখন ওইরকম পাউডার র্যাক বলতে এরকম পুটলি জাতীয় বা একটা কাপড় জাতীয়, যেটা দিয়ে করছে কি সে তার অ্যাটেন্ডেড টু আর চিক, মানে কান্না টান্না করছে তো গালে টালে সব হয়তো বা কান্নার লেগে আছে, তার জন্য সেগুলোকে পাউডার দিয়ে ঠিক করছে। এবং সে স্টুড বাই দ্য উইন্ডো, তারপর সে জানলার পাশে দাঁড়ালো। দেখো স্টুড বাই দ্য মানে কি? জানালার কি হবে বাই বলতে? জানালার পাশে। হ্যাঁ, বাই মানে পাশে, ঠিক আছে তো, বিসাইড বা বাই। তাহলে সে জানালার পাশে দাঁড়ালো। অ্যান্ড লুকড আউট ডালি, সে বাইরের দিকে তাকালো কিভাবে? নিরস ভাবে। ডাল মানে কি? নিরস, হ্যাঁ, তার ডাল থেকে আসছে ডালি। অ্যাট আ গ্রে ক্যাট ওয়াকিং আ গ্রে ফ্রেন্ডস ইন আ গ্রে ব্যাকইয়ার্ড। চিন্তা করো, সবগুলো একটা শব্দ আছে, কোন শব্দটা কমন বলো তো? গ্রে। গ্রে শব্দ কি রিপ্রেজেন্ট করছে? আনন্দ না বিষণ্ণতা? দুঃখ। হ্যাঁ, সিম্বলাইজ স্যাডনেস, মেলানকলি, তাই তো। তাই লুকড আউট ডালি মানে যেদিকে তাকাচ্ছে সেদিকেই যেন দুঃখ আর নিরানন্দ আর নিরস ভাব, মানে কোনো আনন্দ নেই এদের বাড়িতে। বলছে লুক আউট ডালি অ্যাট আ গ্রে ক্যাট ওয়াকিং আ গ্রে ফেন্স ইন আ গ্রে ব্যাকইয়ার্ড। ব্যাকইয়ার্ড মানে কি? যেখানে সবুজ গাছপালাও নেই, সে ব্যাকইয়ার্ড মানে হচ্ছে বাড়ির পিছন প্রান্ত, সেটাও গ্রে, ঠিক আছে তো। অ্যান্ড টুমোরো উড বি ক্রিসমাস ডে অ্যান্ড শি হ্যাড অনলি কত? 1.87 সেন্টস। হ্যাঁ, $1.87 উইথ হুইচ, যেটা দিয়ে মানে যে ডলার দিয়ে কি করতে হবে বলো? জিমের জন্য গিফট কিনতে হবে। হ্যাঁ, যেটা দিয়ে মাত্র জিমের জন্য একটা গিফট কিনতে হবে। she had been saving, দেখো এভরি পেনি she could for months, মানে মাসের পর মাস ধরে সে কুড মানে কি যতটুকু পেরেছে, এভরি পেনি সে সেভ করেছে। and with this result, আর পুরো রেজাল্টটা হলো কত? $1.87 $1.87
$20 a week doesn't go far. ওই যে এখন তার ইনকাম হচ্ছে কত বলো ডলারের? $20 per week. সেটা এক সপ্তাহ বেশি ভালো করে চলা যায় না, বুঝছে? $20 a week does not go far, খুব একটা চলে না। Expenses had been greater than she had calculated, হ্যাঁ, যে ব্যয়ভার অনেক বেড়ে গেছে। সে আগে প্রতি সপ্তাহের যে খরচের যে একটা ক্যালকুলেশন করেছিল, সেই ক্যালকুলেশন থেকে এক্সপেন্সেস এখন অনেক বেশি। দে অলওয়েজ আর, আসলেই হ্যাঁ এক্সপেন্সেস অনেক বেশি। অনলি $1.87 টু বাই আ প্রেজেন্ট ফর জিম। এই $1.87 দিয়ে জিমের জন্য প্রেজেন্ট কিনতে হবে। হার জিম, মনের ভিতরে ভাবছো কি হার জিম, কি আবেগ না? তাই বলছে ম্যানি আ হ্যাপি আওয়ার শি হ্যাড স্পেন্ড, সে কত খুশির সময় কাটিয়েছে। প্ল্যানিং ফর সামথিং নাইস ফর জিম, হ্যাঁ জিমের জন্য সুন্দর হ্যাঁ গিফট কিনবে বলে কত প্ল্যান করেছে, কত হ্যাপি আওয়ার সে কাটিয়েছে, এইটা কিনবো সেটা কিনবো। কিন্তু এতদিন ধরে সে তো ভাবেনি যে কত টাকা জমেছে, সে শুধু টাকায় জমিয়েছে কিন্তু একবারে কখনো গোনেনি, ঠিক আছে? তো সেই টাকা তিনবার গুনে ওই মাত্র $1.87। কিন্তু সেই টাকা দিয়ে কি কিনবে সে? জিমের জন্য নাইস প্রেজেন্ট কিনতে হবে। নাইস, এটা কি হওয়া সম্ভব এই টাকা দিয়ে বলো? না স্যার। না স্যার, এটা দিয়ে সম্ভব না। সামথিং ফাইন অ্যান্ড রেয়ার অ্যান্ড স্টার্লিং, এমন কিছু কিনতে হবে যেগুলো হবে খুবই সুন্দর এবং ব্যতিক্রম এবং হচ্ছে চকচকে। স্টার্লিং মানে বুঝো তো, মানে যা একদম চকচক করবে, হ্যাঁ মানে আকর্ষণীয় হবে। সামথিং জাস্ট আ লিটল বিট নিয়ার টু বিং ওর্দি অফ অনার অফ বিং ওন্ড বাই জিম, হ্যাঁ এমন কিছু কিনতে হবে যাতে জিমের যে অনার আছে, জিমের যে সম্মান আছে, সেই সম্মানের সাথে জানে ওইটা যায়, ঠিক আছে তো? এবং লিটল বিট জানে যায়, তার মানে দেখো জিমকে সে কিন্তু অনেক বড় মানুষ মনে করে, হ্যাঁ বড় মাপের মানুষ মনে করে। সেই হিসাবে জিমের জন্য এমন কিছু কিনতে হবে যাতে অন্তত কিছু হলেও জিমের যে অনার আছে, হ্যাঁ দেখো দ্য অনার অফ বিং ওন্ড বাই জিম, হ্যাঁ তাহলে জিম যখন এই গিফটটাকে ওন করবে, যাতে তার যে অনার আছে সে অনারের সাথে যেন ওর্দি হয়। ওর্দি মানে কি? যোগ্য। ওর্দি অফ মানে কি বলো তো? ওর্দি অফ মানে কি? যোগ্য, হ্যাঁ মানানসই হয়, হ্যাঁ তাহলে এমন কিছু কিনতে হবে যাতে তার জিম যখন ওটা ওন করবে, সেই ওনিং এর সাথে যেন তার অনারের যোগ্য হয়, তা না হলে তো কিনে লাভ হবে না, হবে? তো যাই হোক, দেয়ার ওয়াজ আ পায়ার গ্লাস বিটুইন দ্য উইন্ডোজ অফ দ্য রুম, তাহলে হয়তো তাদের রুমের পিছনের বা কোনো একদিকের কি আছে, দুইটা জানালা আছে আর দুই জানালার মাঝখানে একটা গ্লাস আছে। কি কিসের গ্লাস? পানি খাওয়া লম্বা গ্লাস। হ্যাঁ দেখো না, যেটা বলি কি চেহারা দেখার গ্লাস। আয়না, তাই তো? হ্যাঁ যেটা আমরা বলি আয়না। এই যে লম্বা মেয়েরা বিশেষ করে, বা ওই যে তোমাদের কি বলে ওটাকে, ড্রেসিং টেবিল জাতীয় এরকম, এরকম। এদেরটা অবশ্য এত বড় না, হয়তো এরকম ঝুলতেছে, এই যে এরকম ছোট ছোট মোটামুটি ঝুলছে এরকম, এই যে এই জাতীয়, হ্যাঁ ছোট এরকম একটা গ্লাস দুই জানালার মাঝখানে আছে। দেখো দেয়ার দিয়ে কিন্তু অবস্থান করা, হ্যাঁ দেয়ার ওয়াজ আ পায়ার গ্লাস বিটুইন দ্য উইন্ডোজ অফ দ্য রুম। পারহ্যাপস ইউ হ্যাভ সিন আ পায়ার গ্লাসেস ইন অ্যান $8 ফ্ল্যাট। বলছে এখন এই গ্লাসটা কেমন দামি হতে পারে সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, যে $8 ভাড়া নেওয়া একটা বাসা, সেখানে একটা পায়ার গ্লাস কেমন দামি হতে পারে বলো? খুব দামি হবে? না স্যার, খুবই কম দামি হবে। তাই বলতেছে, দেখো উনি কিন্তু দামটা বললেন না, তিনি বোঝাই দিলেন যে $8 ফ্ল্যাটে একটা পায়ার গ্লাস কেমন হতে পারে তা সম্ভবত আপনি দেখেছেন। Perhaps you have seen a pair glass in an $8 flat. তো যাই হোক, a very thin and very agile person, মেয়ে, কেউ যদি খুবই চিকন চাকন হয় এবং খুবই চটপটে মানুষ হয়, agile মানে কি চটপটে, তাহলে হয়তো by observing his reflection in a rapid sequence of longitudinal strips, সে হয়তো খুব দ্রুত, দেখো by observing his reflection, তার রিফ্লেকশন মানে কি তার প্রতিবিম্ব বা তার চিত্রটা, তার চেহারাটা দ্রুত দেয়, ইন আ র্যাপিড সিকোয়েন্স মানে কি? সিকোয়েন্স মানে কি? কাজ, মানে দ্রুত দেখে নেওয়া। র্যাপিড মানে কি? দ্রুত, মানে তুমি মনে করো যে ডান পাশ দেখবা, ঘুরে গেলে আবার বাম পাশ দেখলা, মানে চিকন মানুষ হলে দ্রুত দেখানো যাবে। মানে লংগিটিউডিনাল মানে কি? পুরো উপর নিচ পর্যন্ত, হ্যাঁ স্ট্রিপস মানে কি? তার যে অবয়ব বা চিত্র, এগুলোকে দ্রুত অবজার্ভ করে নিতে পারবা। একটু আইডিয়া করো না কি বলতে যাচ্ছে।
অবটেইনিং আ ফেয়ারলি অ্যাকুরেট কনসেপশন অফ হিজ লুক। তাতে এই আয়নার দিকে তাকালে, যেহেতু আয়নাটা খুব বড় না, তাতে দ্রুত একটু এদিক ওদিক করে একটা ফেয়ারলি অ্যাকুরেট কনসেপশন অফ হিজ লুক, এটাকে সে অবটেইন করতে মানে পেতে পারবে। মানে আমাকে দেখতে কেমন লাগছে সেটা মোটামুটি কয়েকটা র্যাপিড সিকোয়েন্সে যদি আমরা একটু ঘুরে ফিরা করি, তাহলে মোটামুটি আমরা ধারণা নিতে পারবো যে হ্যাঁ আমাকে দেখতে মোটামুটি লাগছে, চুল টুল ঠিক আছে, মাথা টাথা ঠিক আছে, ড্রেস আপ ঠিক আছে এই। কিন্তু এত সুন্দর না একদম পা থেকে মাথা পর্যন্ত একবারে সম্পূর্ণ দেখা যাবে এরকমটা না, ঠিক আছে তো। আর ডেলা বিং সিলিন্ডার, আর ডেলাও যেহেতু এরকম থিন বা সিলিন্ডার, ঠিক আছে তো, হ্যাড মাস্টার্ড দ্য আর্ট, সেও ওই কৌশলটাকে মাস্টার দক্ষতা নিয়ে ফেলেছে নাকি, কৌশলটাকে কি করেছে, অর্জন করে নিয়েছে নাকি, আয়ত্ত করেছে। আয়ত্ত করে নিয়েছে, যে কিভাবে নিজেকে দ্রুত এই ছোট আয়না দিয়েই দেখে নেওয়া যায়, হ্যাঁ দ্রুত। এইটা তো যাই হোক, সাডেনলি শি হোয়ার্ল্ড ফ্রম দ্য উইন্ডো, হঠাৎ করে সে আয়নার সামনে গিয়ে একটু কি হলো, পাক দিল। হ্যাঁ মানে কি দেখো, মানে খুব দ্রুত সাথে চলে যাওয়া। উইন্ডো থেকে দ্রুত সরে গিয়ে দেখো স্টুড বিফোর দ্য ক্লাস, তাহলে জানালার দিকে তাকিয়েছিল, ওই যে বাইরের দিকে তাকিয়েছিল জানলা দিয়ে, ওখান থেকে দ্রুত চলে আসলো পাক খেয়ে, এসে তার গ্লাসের সামনে, তার মাথায় হয়তো বা কিছু এসেছে, সে এসে ওই আয়নার সামনে দাঁড়ালো। আর আইজ ওয়ার শাইনিং ব্রিলিয়ান্টলি, হ্যাঁ দেখো শাইনিং ব্রিলিয়ান্টলি, মানে তার চোখগুলো একদম জল জল করে উঠলো। হ্যাঁ মানে কিছু একটা যেন ভালো কিছু একটা মাথায় এসেছে, হ্যাঁ এরকম, মানে চোখ মুখ একটা এখানে ব্রিলিয়ান্টলি শাইনিং করা মানে কি খুশির সংবাদ, এরকম কিছু নাকি, মোটামুটি একটা খুশি খুশি ভাব। বাট হার ফেস লস্ট ইটস কালার উইদিন 20 সেকেন্ডস, কিন্তু ওটা মনে আসার পরপরই পরবর্তী 20 সেকেন্ডের মধ্যে তার ফেসের যে উজ্জ্বল ভাবটা এসেছিল সেটা হঠাৎ করে আবার হারিয়ে গেল। মানে মাথায় কিছু একটা বুদ্ধি এসেছিল, কিন্তু বুদ্ধিটা মনে হচ্ছে কি কিছু দুঃখদায়ক নাকি, তাই তার ফেসের যে কালারটা এসেছিল, সুন্দর আভা এসেছিল, সেটা আবার লস্ট হয়ে গেল। মানে কি আবার দুঃখ বা একটা টেনশন তার মাথায় আসলো। র্যাপিডলি সে পুল ডাউন আর হেয়ার, দ্রুত তার চুলগুলোকে সে খুলে দিল নাকি, পুল ডাউন মানে কি টেনে খোলা, মানে খোপা বিশেষ করে, হ্যাঁ, অ্যান্ড লেট ইট ফল টু ইটস ফুল লেন্থ, এমনভাবে ফেলে দিল যাতে চুলগুলো কি খুলে পুরো লম্বা হয়ে পড়ে নাকি। মেয়েরা যেমন চুল খোপা বেঁধে থাকলে খোপা খুলে দিলে কেমন হয়, চুল কি উপরের দিকে উঠে যায় না নিচের দিকে পড়ে যায়, নিচের দিকে পড়ে গেছে। তার নিচের দিকে মনে করে সুন্দর করে পড়ে গেল। তাই বলছে লেট ইট ফল টু ইটস ফুল লেন্থ, হ্যাঁ পুরো লেন্থে চুলগুলো পড়লো। তো আজকে এই পর্যন্ত রাখলাম, আগামী দিনে আমরা শেষ করব, ঠিক আছে। আজকে একটু শেষ করতে পারতাম কিন্তু প্রথম দিকে একটু সময় গেল আমাদের। তাহলে এইটুকু একটু রিভিশন দিবা, আর যদি পারো, কেউ কি টেক্সটটা পড়ে ফেলেছো এখনো? জি স্যার। আচ্ছা ভেরি না গুড, স্যার, আচ্ছা পড়ে ফেলতে পারলে ভালো। ওকে, তাহলে আমরা আগামী দিন মোটামুটি শেষ করে ফেলবো, হয়ে যাবে আগামী দিন, একদিনে আমরা শেষ করবো। আজকে হয়তো পুরোটা শেষ হতো না, সময় লাগতো, তারপরও একটু বড় আছে। তো যারা পুরোটা এখনো পড়নি তারা আবার একটু পড়বা, এবং বিশেষ বিশেষ জায়গাগুলো দাগিয়ে রাখবা, যেগুলো তোমার কাছে মনে হবে আমার এগুলো মনে রাখা দরকার, হ্যাঁ সেগুলো একটু দাগিয়ে রাখবা যতটুকু পারা যায়। আর আমি শিটটা দিয়ে দিব, এর সাথে সামারি শিটগুলো দিয়ে দিব, একটু মনোযোগ দিয়ে পড়ে নিবা। আচ্ছা এমনি আর স্যার 3 ভাগের 1 ভাগ আজকে শেষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ মোটামুটি আজকে আমাদের অর্ধেকের বেশি হয়ে যেত, কিন্তু প্রথম থেকে আমরা একটু কথা বলেছি, ওই জন্য একটু সময় গেছে, সমস্যা নেই। এমনি 2টা ক্লাস লাগেই, আগামী দিনে আমরা শেষ করবো একটু সময় দিয়ে হলেও। আচ্ছা এমনি আর কারো কোনো কথা আছে? না স্যার। আচ্ছা তো ঠিক আছে। আসলে যে এই কবিতা, এই সেই গল্পের যে শর্ট শর্ট কিছু কি যেন দিতে চাইছিলেন, হ্যাঁ দিয়ে ওগুলা দিব, আমি তো দিয়ে এটা দিন। বললাম আমি দিয়ে দিব, টেনশন নিও না। হ্যাঁ এই টেক্সটটা সহ আমি ওগুলো দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা সামারি, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, শর্ট শর্ট কি স্যার বুঝলাম না, ব্রিফ কোশ্চেন। ওহো তোমরা কি এটা দেখছো, লাঞ্ছনটাল দেখছো, লাঞ্ছনা দেখছো? জি স্যার। হ্যাঁ ওইরকম করে আমি যেখানে কিছু এটার কথা বলছো তো, হ্যাঁ এই যে টার্ম, কিছু টার্ম আছে সেগুলো আমি দিয়ে দিব, তোমরা এই যে গুগল ক্লাসরুমে যাবা, ওখানে পেয়ে যাবা। হ্যাঁ এই যে গুগল ক্লাসরুমের এই যে লাঞ্ছনের নিচে একটা ফোল্ডার হবে, আবার কি হবে বলো তো, কার ফোল্ডার হবে?
কি নামে? দ্য গিফট অফ মিজাই। গিফট অফ দ্য মেজাই, ওখানে পেয়ে যাবে। এখানে যেমন দেওয়া আছে না এই যে ক্লাস, টেক্সট, সামারি অ্যান্ড ক্রিটিক্যাল অ্যানালাইসিস, ওখানেও তেমনি আজকে ক্লাস সহ তার টেক্সট সহ ক্রিটিক্যাল অ্যানালাইসিস এবং সাথে রিলেটেড টার্মগুলো আমি দিয়ে দিব। হ্যাঁ, ওগুলো একটু পড়বা। স্যার একটা শর্ট কোশ্চেনের জন্য কতটুকু লেখা উচিত? 80, সেগুলো আমি লিখে দিব, সেগুলো আছে সব, ওগুলো নিয়ে এখন আলোচনা করার কিছু নাই। যখন আমরা কোশ্চেনে আসবো তখন সব বলে দিব কতটুকু লিখতে হবে, কতটুকু কোশ্চেন, আমি কোশ্চেন আনসার দিয়ে দিব, সেই আনসারটা তোমার হাতের লেখা অনুসারে কত পেজ হবে সব হবে ওই জায়গায়। ঠিক আছে? হ্যাঁ, আমাদের কি বলো, বুঝলাম না, মেম্বার সাথে কি আমাদের লাইভ শোনা লাগবে? তোমার কথাগুলো ক্লিয়ার হচ্ছে না টিনা। তোমার হয় মাইক্রোফোনের সমস্যা আর নাই মোবাইলের সমস্যা, ক্লিয়ার না কথাগুলো। কিনতে হবে গাইড প্রয়োজন হলে। ও গাইড, হ্যাঁ তোমার যদি প্রয়োজন হয় তুমি কিনবা। আমি কখনো কাউকে গাইড কেনার জন্য বলিনি, আশা করি গাইড ওইভাবে লাগেও না এ পর্যন্ত। তো এরকম আমি গাইডের কথা কোনোদিন বলি নাই। ঠিক আছে? তো এখন যদি কেউ কিনেছে নিজ দায়িত্বে কিনেছে, কারণ আমি এখানে কোশ্চেন আনসার সব দিয়েই দিই। এখন তোমাদের একটু দেখাই, এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারগুলো আমি আমার একটা স্ট্যান্ডার্ড যে মান আছে দেখো এই জায়গায়, এই যে লাঞ্চনের কোশ্চেনগুলো আমি আবার রিভিউ করেছি, আপডেট করেছি 2024-এর কোশ্চেন আসাগুলো সহ, এই যে এখানে তোমাদেরকে আমি দিয়ে দিব। ঠিক আছে? তো এই যে এটা হচ্ছে ব্রিফ কোশ্চেনের আনসার, ইম্পর্টেন্ট কিছু। তারপরে তোমাকে দেওয়া হবে শর্ট কোশ্চেনের আনসার, এই যে এখানে শর্ট, এই যে এখানে শর্ট কোশ্চেন আনসার যতটুকু লিখেছি এতটুকুই। এখন তোমার হাতের লেখা অনুসারে কয় পেজ হবে তোমার ব্যাপার, পেজ গুনে কখনো নাম্বার হয় না, মনে রাখবা। ঠিক আছে? তো পেজ গুনে না। এখন এটাই কারোর জন্য 1 পেজ হতে পারে, কারোর জন্য এটা হাতের লেখা অনুসারে 3 পেজও হতে পারে। সবাইকে একই মার্ক পাবে? 3 পেজ লিখলে কি বেশি মার্ক হবে? না স্যার। হ্যাঁ, অনেকে স্যার কত পেজ লিখলে ভালো হয়, কত পেজ লিখবো। আরে পেজ দিয়ে কি হয় বলো? কারো হাতের লেখা ছোট, কারো হাতের লেখা বিশাল ফাঁকা ফাঁকা। হ্যাঁ, দেখা যাচ্ছে যার 1 পেজ হবে ওটাই কারো 5 পেজ হয়ে যাচ্ছে। ওইভাবে করে তো হয় না। অতএব তোমাকে এই স্ট্যান্ডার্ডে আমি উত্তরগুলো লিখে দিয়েছি। এই যে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে কয়টা দিয়েছি, 6টা। এই 6টার মধ্যে গতবার এটা এসে গেছে 2024-এর সালে। এই যে তোমার 5টা আছে, এই 5টা শর্ট কোশ্চেন ভালো করে পড়তে হবে। তারপরে ব্রড কোশ্চেন আছে আলাদা করে দেখাচ্ছি। অতএব টেনশন করার কিছু নেই, সবই রেডি করে তোমাদের আপডেট করে আবার আমি দিয়ে দিচ্ছি বা দিয়ে দিব। এই যেখানে দিয়েছি হচ্ছে 4টা হচ্ছে ব্রড কোশ্চেন। হ্যাঁ, তার ভিতরে 2টাকে গুরুত্বপূর্ণ হিসাবে দিয়েছি, প্রথম 2টা। এখান থেকে যেহেতু 2024-এ আসেনি, এবার তোমাদের আসার সম্ভাবনা আছে। দেখো এখানে দেখো, এখানে ব্রড কোশ্চেনের লেন্থ একটু, ব্রড কোশ্চেনগুলো বড় হয় 10 মার্কের। এই যে দেখো এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে? তো এইগুলো কোটেশন আছে দেখো, এই যে বিভিন্ন দেখো ইটালিকের লেখা হচ্ছে কোটেশন, যেগুলো আমি লাঞ্চন থেকে দিয়েছি। এখানে দিয়েছি, এভাবে কোটেশন সহ লিখতে হবে। আর যেহেতু এটা ব্রড কোশ্চেন, তাই ব্রড কোশ্চেনের বাংলা অনুবাদ সহ একটু দিয়ে দিয়েছি, যাতে তোমাদের ওখানে পড়তে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কোনো প্যারাগ্রাফে এখান থেকে দেখে আবার পড়ে নিয়ে আবার ওটা পড়বা। ঠিক আছে? এভাবে দিয়ে দিয়েছি, ওতে পড়তে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। বুঝতে পেরেছ? জি স্যার। জি স্যার। মনোযোগ দিয়ে পড়ো, তাহলেই হবে, আর কিছু লাগবে না। ওকে, তো ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই। সবাই ভালো থাকো, গুড নাইট, আগামী ক্লাসে কথা হবে। ওকে, বাই।